কি হলো, এমন অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? অবাক হবার কিছু নেই, তুই এখন আমাদের বাড়িতে আছিস আর এখন তোর আর আমার বিয়ে হবে। এটা হলো রিশান আর এইটা কাজী, উনি আমাদের বিয়ে পড়াবে। এখন যা তাড়াতাড়ি ওয়াশরুমে যে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আয়। কাজী সাহেব বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না, ওনার তাড়া আছে, উনি বিয়ে পড়িয়ে চলে যাবে। তানহা অধীরের কথা শুনে তো অবাক, ও যেন আকাশ থেকে পড়ল। অধীর এসব কি বলছে? এখন ওদের বিয়ে মানে কি? বিয়ে তো ভেঙে গেছে, তাহলে এখন কেন বিয়ে করবে? আর তানহার আব্বু আম্মু কি জানে এখন ওর বিয়ে আর অধীর ওকে এখন বিয়ে করবে? তানহা অধীরকে বলে, এখন আমাদের বিয়ে মানে কি বলছেন এসব? বিয়ে তো ভেঙে গেছে। আমার আব্বু আম্মু কি জানে এখন আমাদের বিয়ে? অধীর চেঁচিয়ে বলে, আমি তোকে এত জবাব দিতে বাধ্য নই, যেটা বলছি সেটা কর। যা, যে ফ্রেশ হয়ে আয়, না হলে ফ্রেশ হতেও দেব না। এভাবেই বিয়ে করবি? তানহা অধীরের কথা শুনে কান্না করে দেয় আর বলে, আমি বিয়ে করব না, আমি আম্মুর কাছে যাব। ওদেরকে না জানিয়ে আমি বিয়ে করব না। অধীর রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি কান্না বন্ধ করবি নাকি আবারও থাপ্পড় খাবি? অধীরের কথা শুনে তানহা ভয় পেয়ে যায় আর জোরে কান্না করা শুরু করে দেয়। তখনই রুমে প্রবেশ করে মনোয়ারা বেগম আর মন্নাফ মির্জা। মনোয়ারা বেগম রুমে ঢুকে বলেন, অধীর, কি হচ্ছে কি এখানে? এভাবে ধমকাচ্ছিস কেন আমার নাতনিকে? তানহা দৌড়ে এসে জড়িয়ে ধরে ওর নানুকে আর কান্না করতে করতে বলতে থাকে, নানু দেখো না, অধীর ভাইয়া এসব কি বলছেন। উনি নাকি এখন বিয়ে করবে। আমি এখন বিয়ে করতে চাই না। আব্বু আম্মু বিয়ের বিষয়ে কিছু জানে না। উনি এখন এভাবে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছে? মনোয়ারা বেগম তানহাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলেন, কাঁদিস না নানু ভাই, দাঁড়া আমি দেখছি বিষয়টা। উনি অধীরের দিকে তাকিয়ে বলেন, অধীর, এসব কি? তুই অরুণা আর মনোয়ারকে না জানিয়ে কেন বিয়েটা করতে চাচ্ছিস? বিয়ে তো ছেলে খেলা না। কাল আমরা আবারও না হয় সবাই মিলে কথা বলে দেখবো বিয়েটা নিয়ে। এখন আর ঝামেলা করিস না দাদু ভাই। দেখছিস না মেয়েটা বিয়ে করতে চাচ্ছে না, কেন এমন করছিস মেয়েটার সাথে? অধীর ওর দিদুনকে বলেন, দেখো দিদুন, তুমি আমাকে আর রাগিও না, এমনিতেও মাথা অনেক গরম আছে। আর ফুপি ফুপাকে কাল জানালেও হবে। আজ আমি বিয়েটা করবই। তোমাদের যদি বিয়েতে থাকতে ইচ্ছে না হয় তাহলে তোমরা যেতে পারো। আর বিয়েতে যদি কেউ বাধা দিতে আসো তাহলে আজ এখানে কি হবে আমি কিছু বলতে পারছি না। এখন ভেবে দেখো তোমরা কি করবে। তারপর কাজীর দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। মন্নাফ মির্জা কিছু বলতে যাবেন তার আগেই অধীর বলে, এখানে কাজী সাহেব ছাড়া কেউ আর একটা সাউন্ড করলে তাকে রুম থেকে বের করে দেয়া হবে। রিশান, এই দায়িত্বটা আমি তোকে দিলাম। যে সাউন্ড করবে তাকে তুলে নিয়ে বাহিরে ফেলে দিবি, বুঝেছিস? রিশান ভয়ে ঢোক গিলতে গিলতে বলে, ঠিক আছে বস। মন্নাফ মির্জা আর কিছু বলেন না। উনি জানেন ওনার নাতি কেমন। এখন যদি উনি আর একটাও শব্দ বলেন তাহলে নিশ্চয়ই অধীর ওনাকে বাইরে বের করে দিবে। তার থেকে বরং কথা না বলাই ভালো। নাতি নাতনির বিয়েটা অন্তত দেখতে পারবেন। তানহা অসহায়ের মতো তাকিয়ে থাকে মনোয়ারা বেগম আর মন্নাফ মির্জার দিকে। মনোয়ারা বেগম আর মন্নাফ মির্জাও অসহায়ের মতো তানহার দিকে তাকায় আর চোখ দিয়ে বুঝায় যে এখানে আর ওনাদের কিছু করার সামর্থ্য নেই। ওনার নাতি একবার যা বলে সেটা ও করেই ছাড়ে। আর একবার যখন বলেছে এখন বিয়েটা করবে, তার মানে করবেই। কেউ বাধা দিলেও কাজ হবে না, উল্টো যে বাধা দিতে আসবে তার বিপদ ঘনিয়ে আসবে। মনোয়ারা বেগম শুধু তানহার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন আর অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে থাকেন। তানহাও বুঝতে পারে এখানে ওনাদের কিছু করার নেই। এখন যা হচ্ছে ওর সব কিছু মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। তানহাও শুধু নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে।
কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। তানহার কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। কান্না করতে করতে কবুল বলে সিগনেচার করে দেয়। বিয়ে পড়ানো শেষে রিশান আর কাজী সাহেব চলে যান। তানহা বসে বসে কান্না করছে। ওর নানু ওকে একটা শাড়ি পরিয়ে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে চলে গেছেন। ও এখন নতুন বউ, তাই নতুন বউয়ের মতো শাড়ি পরতে হয়, সেজন্যই তিনি শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। তানহাও কোনো কথা না বলে শাড়িটা পরে নেয়। বিয়ে তো হয়েই গেছে, এখন যা হচ্ছে সবই মেনে নিতে হবে। না মেনে নিয়ে কি উপায় আছে? অধীর যে কোনো সময় রেগে যেতে পারে, রাগ করে আবারও কি না কি করে কে জানে। আজকে তানহা অধীরের অনেক ভয়ঙ্কর রূপ দেখেছে। যেভাবে তানহাকে টর্চার করছে সেভাবে যদি আবারও করে, সে ভয় তানহার আরও কিছু করার সাহস পাচ্ছে না। রাত 4টা বাজে, চারিদিকে নীরব নিস্তব্ধ। তানহা বসে বসে কান্না করছে। আর কি বা করার আছে ওর? অধীর তোকে জোর করে বিয়েটা করে নিয়েছে, ওর বিয়েটা হয়ে গিয়েছে। ওর তো কিছু স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, ধুমধাম করে ও বিয়ে করে শ্বশুরবাড়ি আসবে। প্রত্যেক মেয়ের রীতিমতো এমন স্বপ্ন থাকে বিয়ে নিয়ে, কিন্তু না, তানহার বেলাতে এমন হলো না। না বিয়েতে নিজের বাবা মাকে পেল, আর না নিজের ইচ্ছে মতো বিয়ে হলো। সব মিলিয়ে তানহার ভীষণ মন খারাপ হচ্ছে। যদিও বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু পরে তো নিজের ভুল বুঝতে পেরে বিয়েটা করতে চেয়েছিল। কিন্তু কি হলো? অধীর কেন ওর সাথে এমন করলো? ওর স্বপ্নগুলো ভেঙে দিল। এসব ভেবে তানহার বুক ফেটে কান্না আসছে। খাটের এক কোণায় বসে বসে তানহা কেঁদে যাচ্ছে। তখনই রুমে প্রবেশ করে অধীর, আর দেখে তানহা কান্না করছে। তানহার কান্না দেখে অধীর বিরক্ত হয় আর তানহাকে বলে, এভাবে মরা কান্না করছিস কেন? এখানে কি কেউ মারা গেছে যে মরা কান্না জুড়ে দিয়েছিস? অধীরের কথা শুনে তানহার আরো রাগ হয়, কিন্তু অধীরকে কিছু বলে না। ও নিজের মতো কান্না করতে থাকে। এতে অধীর আরো বিরক্ত হয়, কিন্তু তারপরও তানহা কান্না থামায় না। অধীর বিরক্ত হয়ে রাগে দাঁত চেপে বলে, তুই কি কান্না থামাবি নাকি তোকে বাহিরে বের করে দেব? তানহা কান্না করতে করতে জবাব দেয়, তো বের করে দেন বাহিরে, আমি কি এখানে থাকতে চেয়েছি নাকি? তানহার কথায় অধীর আরো বিরক্ত হয়, আর ওর রাগ আরো বেড়ে যায়। কিন্তু অধীর নিজেকে সামলে নেয়, এখন রাগ করা যাবে না। তানহার সাথে মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে, এটা ভেবে রাগ কন্ট্রোল করে নেয় অধীর আর বলে, তোর যদি বাহিরে থাকতে ইচ্ছে হয় তো চল, বাহিরে রেখে আসি তোকে। যদি ভূতে ধরে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। আমাদের বাসার সামনে বড় আম গাছটা দেখেছিস? ওইটাতে কিন্তু সব সময় ভূত থাকে। বিশেষ করে রাতে ওরা দলবল মিলে একসাথে বের হয়। আর কোনো মানুষ দেখতে পেলে তো আর হলোই, মানুষকে মেরে ফেলতে বেশিক্ষণ সময় নেয় না, 1 মিনিটে কাজ শেষ করে ফেলে। অধীরের কথা শুনে তো তানহা এবার কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু এটা তো অধীরকে বুঝতে দেওয়া যাবে না। তাই তানহা নিজেকে সাহসী প্রমাণ করতে নাক টেনে টেনে বলে, আমি ভূতে ভয় পাই না। রেখে আসুন আমাকে বাহিরে, থাকতে চাই না আমি আপনার সাথে। অধীর তানহার মুখের দিকে তাকে বুঝতে পেরে যায় তানহা ভয় পেয়েছে, আর তানহার মুখটা দেখার মতো হয়েছে। অধীর লুকিয়ে মুস্কি হাসে, তারপর তানহাকে বলে, আর একবার ভেবে দেখতে পারিস কিন্তু, ভূতেরা কিন্তু বলে কয়ে কিছু করে না। ওদের সামনে গেলে ওরা মানুষকে মেরে দেয়। তানহা কি করবে বুঝতে পারছে না। অধীরকে ও এখন সহ্য করতে পারছে না, ওর সাথে থাকতে ইচ্ছা করছে না ওর, কিন্তু এখন ও কি করবে? বাইরে বের করে দিলে যদি ওকে ভূতে মেরে দিয়ে চলে যায়? না বাবা, এত তাড়াতাড়ি মরার শখ নেই আমার। এখনো বিয়েটা করা বাকি, সংসার করা বাকি, ছেলে মেয়ের মুখ দেখা বাকি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তারপর ওর মনে পড়ে ওর তো বিয়ে হয়ে গেছে। এ কথা মনে পড়তেই তানহার মন আরো খারাপ হয়ে যায়। কিন্তু এখন কি করবে বেচারি? না বাহিরে থাকতে পারবে, আর না অধীরের সাথে এক রুমে থাকতে পারছে। কিন্তু কি আর করার, এখন এখানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। তানহা নাক টানতে টানতে বলে, আমি এখানে থাকবো। আপনি কিন্তু আবার এইটা ভাববেন না যে আমি ভয় পেয়েছি। আমি অনেক টায়ার্ড, তাই আমি এখন ঘুমাবো। অধীর বুঝতে পারে ওর বুদ্ধিটা কাজে লেগেছে। অধীর মনে মনে হাসে, তারপর তানহাকে বলে, ঠিক আছে,
তাহলে এখন না কেঁদে তাড়াতাড়ি শুয়ে পড়। যদি না ঘুমিয়ে আবারও কাঁদিস তাহলে কিন্তু। অধীরকে থামিয়ে দিয়ে তানহা বলে, আমি কি বলেছি নাকি আমি আবার কান্না করব? ঘুমান আপনি, আমার অনেক ঘুম পাচ্ছে আর আমি কোথায় ঘুমাবো? এত বড় বেড কি তুই চোখে দেখতে পাচ্ছিস না নাকি যে জিজ্ঞেস করছিস কোথায় ঘুমাবো? আজব। আমি আপনার সাথে একই বেডে কেন ঘুমাবো? আমি আপনার সাথে ঘুমাবো না। অধীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার সাথে একই বেডে না ঘুমালে ফ্লোরে ঘুমাতে পারিস, কোনো সমস্যা নাই। এখন তোর ইচ্ছা, দেখ তুই কি করবি, বেডে ঘুমাবি নাকি ফ্লোরে? আমি ঘুমালাম, আমার অনেক ঘুম পাচ্ছে। বলে অধীর একটা বালিশ নিয়ে ও পাশ ফিরে শুয়ে পড়ে আর মুস্কি মুস্কি হাসতে থাকে। কিন্তু আমি আমি ফ্লোরে ঘুমাতে পারি না, আমি ব্যথা পাই তো। আপনি ফ্লোরে ঘুমান। অধীর তানহার কথা শুনে যেন শুনেনি, ও আর কোনো কথাই বলে না। তানহা বুঝতে পারে অধীরকে বলে কোনো লাভ নেই, ও কখনোই ফ্লোরে ঘুমাবে না। তাই কি আর করার, তানহা বেডের মাঝখানে একটা কোল বালিশ দিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। অধীর একবার তানহার দিকে ফিরে দেখে তানহা শুয়ে পড়ছে। অধীর মুস্কি হাসে, তারপর ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বাজে। মনোয়ার শিকদার, অরুণা মির্জা এসে হাজির মির্জা বাড়িতে। রাতে মনোয়ার শিকদার যখন পানি খেতে কিচেনে যাচ্ছিলেন তখন দেখতে পান তানহার রুমে নেই। পুরো বাড়ি খুঁজেও তানহাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। উনি আর অরুণা মির্জা তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যান। ওনাদের মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল, নাকি কেউ তুলে নিয়ে গেল? মেয়েটা কোথায় আছে, কি করছে, কি হয়েছে ওনাদের মেয়ের সাথে, এসব ভাবতে ভাবতে মনোয়ার শিকদার অনেক টেনশনে পড়ে যান। টেনশনে ওনার প্রেশার বেড়ে যাচ্ছিল। তখনই ওনার শাশুড়ি ফোন দেন আর ফোন করে জানিয়ে দেয় অধীর তানহাকে নিয়ে এসেছে, ওনারা যেন চিন্তা না করে আর সকালে যেন মির্জা বাড়িতে ওনারা চলে আসে। বাকি কথা সেখানেই হবে বলে আর কোনো কথা না বাড়িয়ে ফোন কেটে দেন। তাই তো সকাল সকাল ওনারা মির্জা বাড়িতে চলে এসেছেন। সবাই ড্রয়িং রুমে বসে আছে। তানহা ওর আম্মুর পাশে বসে আছে আর অধীর সোফার এক পাশে দাঁড়িয়ে আছে। অরুণা মির্জা আর মনোয়ার শিকদার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছেন মনোরা বেগমের দিকে। মনোরা বুঝতে পারেন বিষয়টা, তাই তিনি বলতে শুরু করেন কাল রাতের কাহিনী। সব শুনে তো অরুণা মির্জা অনেক অবাক হয়ে যান, কিন্তু রেগে যান মনোয়ার শিকদার। উনি চেঁচিয়ে বলেন, আমরা যখন বিয়েটা ভেঙে দিয়েছি তাহলে অধীর কেন তুলে এনে জোর করে আমার মেয়েকে বিয়ে করবে? এত সাহস কি করে হয় ওর যে আমার মেয়েকে আমার বাড়ি থেকে তুলে আনে, আবার আমাদের না জানিয়ে বিয়ে করে নেয়? অরুণা মির্জা ওনার স্বামীকে বলেন, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর ভালো না। মন্নাপ মির্জা বলেন, মুনার তুমি শান্ত হও বাবা, যা হওয়ার তো হয়ে গেছে। এখন তো চেঁচামেচি করলেও কিছু হবে না। বিয়েটা যেহেতু হয়ে গেছে এখন তো আর মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই বাবা। বাবা আপনি কি বলছেন? কি বিয়ে মেনে নেব মানে? যেখানে আমার মেয়ে এই বিয়েতে রাজি না, সে বিয়ে আমি কিভাবে মেনে নেব? বলছিলাম কি বাবা, তানহা আর অধীরের বিয়েটা যেহেতু হয়েই গেছে আর দুজনেই আমাদের নিজেদের নাতি নাতনি, তাই বলি কি বিয়েটা মেনে নিলে কি হয় না বাবা? আরও একবার যদি তুমি ভেবে দেখতে। হ্যাঁ গো, মা তো ঠিকই বলেছেন, বিয়েটা তো হয়ে গেছে, এখন তো বিয়ে ভাঙা যাবে না। বিয়েটা মেনে নিলেই বরং ভালো হয়। শুধু শুধু উত্তেজিত হয়ে কী লাভ? আমাদের তো একটা মাত্রই মেয়ে, আর মেয়েদের তো বিয়ে একবারই হয়। আপনি মেনে নেন বিয়েটা। তুমি কি বলছো অরুণা? বিয়ে মেনে নেব মানে? তুমি কি বুঝতে পারছো না আমাদের মেয়ের বিষয়টাও তো এ বিয়েতে রাজি না? তাহলে বিয়ে কেন মেনে নেব? আমার মেয়ে যদি এ বিয়েতে সুখী না হয় তাহলে আমি কি করে এ বিয়ে মেনে নেব? অধীরের তো মনোয়ার শিকদারের কথায় অনেক রাগ হয়, কিন্তু কিছু বলতে পারছে না ওনাকে, কারণ ও তো ওর ফুপিকে ভালোবাসে। এখন ফুপাকে কিছু বললে তো ফুপিও কষ্ট পাবে, তাই কিছু বলতে পারছে না। অন্যদিকে নিজের রাগও কন্ট্রোল করতে পারছে না, অনেক কষ্টে নিজেকে সংযত রাখছে। আমরা তো আমাদের মতামত বলছি, তানহা কি চায় সেটা তো আমরা ওকে জিজ্ঞেস করিনি। তানহার আব্বু, এখন রাগের মাথায় প্লিজ আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না। তানহার মতামত জেনে তারপর সিদ্ধান্ত নেন। তানহা কি চায়? ও কি এই বিয়েটা মেনে নিতে চায় নাকি চায় না? তানহার সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন না হয়।
মনোয়ার শিকদার তানহার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তানহা তখন ওর আব্বুর থেকে চোখ সরিয়ে নেন। মনোয়ার শিকদার তানহাকে জিজ্ঞাসা করেন, তানহা, তুই কি চাস? তুই কি এই বিয়েটা মেনে নিবি নাকি ভেঙে দিতে চাস? মা, তুই নির্দ্বিধায় বলতে পারিস আব্বুকে। তুই যেটা বলবি সেটাই হবে মা। বল তুই কি চাস? আব্বু, আমি জানি প্রথমে বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন তো বিয়েটা হয়ে গেছে, আর মেয়েদের তো বিয়ে একবারই হয়, তাই এখন তো আর বিয়ে ভাঙা যাবে না। এখন বিয়ে ভাঙলে তো আর সব কিছু আগের মতো হয়ে যাবে না, উল্টো তোমার মেয়ের বদনাম হবে, তোমার মেয়েকে সবাই কথা শোনাবে। তাই আমি চাই না আব্বু বিয়েটা ভাঙতে। আমার ভাগ্য হয়তো এটাই লেখা ছিল, আর এটাই আমাকে মেনে নিতে হবে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আব্বু, আমি সব কিছু সামলে নিব। তানহার বাবা মেয়ের কথা শুনে মেয়ের দিকে তাকান আর বুঝতে পারেন ওনার মেয়ের কথাগুলো। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে মা, তুই যেহেতু বিয়েটা মেনে নিয়েছিস তাহলে এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তানহা যেহেতু বিয়েটা মেনে নিয়েছে তাহলে তো আর কোনো আপত্তি নেই। এবার তাহলে আমরা বড় করে ধুমধাম করে ওদের বিয়েটা আবারও দিয়ে দেই, কি বলো সবাই? মনোয়ারা বেগম বলেন, তুমি ঠিক বলছো, এবার ওদের বিয়েটা ধুমধাম করে দিয়ে দেই। করিম মির্জাও সহমত প্রকাশ করেন। নিজের ছেলের বিয়ে ধুমধাম করে দিতে চান তিনি। এখন আর কারো কোনো আপত্তি নেই এই বিয়ে নিয়ে। তাই সবাই মিলে ডেট ফিক্সড করে 4 দিন পর তানহা আর অধীরের বিয়ে হবে বড় করে। আর আজকে তানহা ওর বাবা মায়ের সাথে চলে যাবে ওদের বাড়ি, আর বিয়ের পর এই বাড়িতে আসবে। অধীরেরও যদিও এতে আপত্তি ছিল, ওর সদ্য বিয়ে করা বউকে বাপের বাড়ি যেতে দিতে চাইছিল না, কিন্তু কি করার, ফুপির মুখের দিকে তাকিয়ে আর কিছু বলেনি, যেতে দেয় তানহাকে। তারপর তানহাকে নিয়ে মনোয়ার শিকদার আর অরুণা মির্জা চলে যান। সুফি, জনি আর জিসানের সাথে দেখা করতে আসছে। জিসানরা পাগলের মতো খোঁজ চালাচ্ছে চারিদিকে রায়ানের পরিচয় বের করার জন্য, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। কেউই বলতে পারে না রায়ান আসলে কে। তাই ওরা শান্তিতে বসে থাকতে পারছে না। একটু পর পর দুই ভাই রেগে যাচ্ছে, তো যাকে সামনে পারছে তাকেই গুলি করে মারছে। সুফি এসব দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু ওর তো ভয় পেলে চলবে না। ওর বস বলেছে জনি আর জিসানের সাথে দেখা করার জন্য। ও যদি সব কিছু ঠিকঠাক মতো করতে না পারে তাহলে ওর বসের হাতেই ওকে মরতে হবে। আর এখন তো ও দেখছে এখানে প্রাণের ভয় রয়েছে, কখন জনিরা ওকে গুলি করে দেয় তার ঠিক নেই। তারপরও যত যাই হোক, যতই প্রাণ যাওয়ার ভয় থাকুক না কেন, ওর কাজ ওকে করে যেতে হবে। না হলে হয় এখানে নয়তো ওখানে, যে কোনো এক জায়গায় ওকে মরতে হবে। যাক বাবা, এত ভয় পেলে চলবে না। এদের দুই ভাইয়ের সাথে আমাকে কথা বলতে হবে। বুকে সাহস জুগিয়ে সুফি আস্তে আস্তে জনিদের সামনে যেতে থাকে। তখনই জনি, জিসান দুই ভাই উড়াধুরা গুলি করতে থাকে সুফির দিকেও। ভয়ে সুফি লুকিয়ে পড়ে একটা বক্সের আড়ালে। কিছুক্ষণ সুফি সেখানে দাঁড়িয়ে থাকে, তারপরও শুনতে পায় গুলির শব্দ। আর হচ্ছে না, তাই ও বক্সের পেছন থেকে বের হয়। তখনই জনি এক চেলা এসে সুফির মাথায় বন্দুক তাক করে বলে, এ তুই কে রে? এখানে কেন এসেছিস ভয়ে? সুফি গলার শুকিয়ে আসে। ও তুতলিয়ে বলে, আমি সফি, আমি আপনার বসের সাথে দেখা করতে আসছি। ওনাদের সাথে আমার খুব দরকার, আমাকে মারবেন না প্লিজ। বলে ভয়ে চোখ বন্ধ করে নেয়। জনি দেখতে পায় বিষয়টা। জনি ওর লোককে বলে ওকে ছেড়ে দেয়। তখন লোকটা সুফিকে ছেড়ে দেয়। জনি সুফিকে কাছে ডাকে। তখন জনি ওর লোকটা সুফিকে পা থেকে মাথা পর্যন্ত চেক করে দেখে ওর সাথে কোনো অস্ত্র আছে কিনা। কোনো কিছু না পেয়ে সুফিকে যেতে দেয় জনিদের কাছে। সুফি জনিদের কাছে যায়। জনি এক পলক সুফিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়, তারপর ওদের সামনের সোফায় বসতে বলে। সুফি ওদের সামনে বসে। জনি সুফির সামনে পানির গ্লাসের দিকে ইশারা করে বুঝায় সুফি যেন পানিটা খেয়ে নেয়। টেবিলে রাখা পানিটা ঢকঢক করে খেয়ে নেয় সুফি।
তারপর জনি সুফিকে জিজ্ঞাসা করে ও কেন এখানে এসেছে। সুফি বলে, আমি সুফি, আমার বস রাজ আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা তো রায়ানকে খুঁজছেন, তাই না? রায়ানের কথা শুনে জিসান বলে ওঠে, রায়ানকে তুই চিনিস কি করে? তুই কি দেখেছিস কে এই রায়ান? এই রায়ানের আসল পরিচয় কি তুই জানিস? বল। সুফি ভয়ে ভয়ে বলে, রায়ান আমাদের বড় শত্রু। আমার বসের সব থেকে বড় শত্রু এই রায়ান। ও আমার বসের জায়গা দখল করে নিয়েছে। আমার বসকে সরিয়ে ও মাফিয়াদের লিডার হয়ে গেছে। আমরা চাই রায়ানের থেকে প্রতিশোধ নিতে। শুনেছি আপনারা রায়ানকে খুঁজছেন, তাহলে নিশ্চয়ই ও আপনাদেরও শত্রু। জিসান টেবিলের উপর থেকে গ্লাসটা আছাড় মেরে মেঝেতে ফেলে চেঁচিয়ে দাঁত কিরমির করে বলে, হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা আমাদের সব থেকে বড় শত্রু। ও আমাদের বাবা ভাইকে মেরে ফেলেছে। ওকে না মারা পর্যন্ত আমরা শান্তি পাচ্ছি না। তাহলে তো ও আমাদের সবার শত্রু, আর শত্রু তো বন্ধু হয়, তাই না? তাই তো আমার বস আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে, আপনাদের সাথে বন্ধুত্ব করতে। ঠিক আছে বলে জনি আর জিসানকে সালাম করে সুফি চলে যায়। বাড়িতে এসে তানহা তাহমিনাকে কল করে কাল রাতের কাহিনী বলতে থাকে। সবটা শুনে তাহমিনা তো লাফিয়ে ওঠে আর বলতে থাকে, তানহা রে, তোর তো রাজকপাল রে, তোকে নায়কের মতো করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে অধীর ভাইয়া। উফ, আমার তো ইচ্ছে করছে কাল রাতের অতীতে যে আমি একবার তোর বিয়েটা দেখে আসি। আমার কতদিনে ইচ্ছা ছিল এভাবে একটা হিরো এসে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, আর আমি খুশি খুশি বিয়েটা করে নেব। আর সবাইকে বলবো, দেখছো আমার জামাইয়ের কত সাহস, কেমন তুলে এনে আমাকে বিয়ে করেছে। তোমাদের কি এমন সাহস আছে নাকি এভাবে তুলে নিয়ে বিয়ে করার? উপস, কিন্তু আমার কপালে তো আর এগুলো নাই। ফাটা কপাল, ভীতু একটা বয়ফ্রেন্ড জুড়ছে যে কিনা ছোট বোনের সামনেও কথা বলতে ভয় পায়, যদিও ওর বোন ওর বাবাকে বলে দেয় যত সব। তানহা তাহমিনার কথা শুনে হু হু করে হেসে দেয় আর বলে, বোন, কাল রাতের কাহিনী তোর সাথে হলে বুঝতে পারতি কেমন লাগে। তুই তো দিবা স্বপ্ন দেখছিস, তাই কিছু বুঝতে পারছিস না এমন বলছিস। হইছে বোন, তোর আমারে এত জ্ঞান দেওয়া লাগবে না। এবার বলতো, তুই এখন বাড়িতে কি করছিস? তোর তো এখন তোর শ্বশুর বাড়ি থাকার কথা। আমি যতদূর জানি অধীর ভাইয়া তোকে বিয়ে করে নিলে তো এখানে আসতে দিত না ওনার নতুন বউকে। সবে মাত্র বিয়ে করেছে বেচারা, তাও তুলে নিয়ে গিয়ে। তাহলে এত সহজে তোকে এখানে কি করে আসতে দিলেন উনি? আরে উনি কি আমাকে এখানে আসতে দিত নাকি? চেয়েছিল তো যেন আমি না আসি, কিন্তু আম্মু আমাকে নিয়ে চলে এসেছে, তাই আর মানা করেনি। আর 4 দিন পর তো আমাদের বিয়ে হবে বড় করে, তখন একেবারে যাব ওখানে। তার আগ পর্যন্ত এখানে থাকবো। ও আচ্ছা, তাহলে এটা বল। তোর কিন্তু কালকেই আসতে হবে আমাদের এখানে। কাল চলে আসিস, জানি না বিয়ের পর তোর সাথে বেশি দেখা হবে নাকি। ওই লোক আমাকে আর কলেজে যেতে দেবে না নাকি, না কে জানে। তাই এই 4 দিন আমি তোর সাথে অনেক সময় থাকতে চাই দোস্ত। কাল সকালে চলে আসিস। কি বলছিস তানহা? অধীর ভাইয়া তোকে কলেজে আসতে দেবে না কেন? কলেজ যেতে দেবে নাকি না আমি শিওর জানি না রে। দেখলি না, ছেলেদের ধারে কাছেও আমাকে উনি সহ্য করতে পারে না। আর কলেজে তো অনেক ছেলে আছে, আর আদিব ভাইয়া ও তো কলেজে যায়, আর উনি তো আদিব ভাইয়ার সাথেও আমাকে সহ্য করতে পারে না। আমি ওনাকে কত করে বুঝালাম আদিব ভাইয়া আমার নিজের ভাইয়ের মতো, তবুও উনি বুঝতে চান না। তাই আমার মনে হয় না উনি আমাকে কলেজে যেতে দেবেন বলে। এবার মনে হচ্ছে অধীর ভাইয়া বেশি বেশি করে ফেলছে। কলেজে যাওয়া কেন বন্ধ করবে উনি? আর আদিব তো তোর ভাইয়ের মতো, এটা কেন বুঝে না? আজব, আমার বয়ফ্রেন্ডের দিয়েও ওনার সন্দেহ, এটা তো বেশি বেশি। আচ্ছা বাদ দে না এসব, বিয়ের পর কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। তুই কাল চলে আসিস তো, আমি আম্মুকে বলে দিব তোর আম্মুকে যেন ফোন করে জানিয়ে দেন তুই আমাদের বাসায় থাকবি আমার বিয়ে পর্যন্ত, আর বিয়ের পরে বাসায় যাবি। আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দেয় তাহমিনা। পরের দিন তাহমিনা চলে আসে তানহাদের বাসায়। ওরা দুজনে মিলে অনেক মজা করে, শপিং করে। যদিও শপিং করতে ওদের একা যেতে দেয়নি অধীর, ও গার্ডদের সাথে করে পাঠায় তানহাদের।
দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। এই 3 দিন অধীর তানহাকে বারবার কল করেছে। তানহা একবার কল ধরেছে তো আবার ধরেনি। এতে অধীর রেগে গিয়ে তানহাদের বাসায় চলে এসেছিল, কিন্তু তানহাকে কিছু বলতে পারেনি ওর ফুপির দিকে তাকিয়ে, কিন্তু মনে মনে ভেবে রেখেছে একবার বিয়েটা শেষ হোক আর তানহা আমার বাড়িতে আসুক, তখন সব কিছু সুদে আসলে তুলে নেব ওর থেকে। তানহা আর অধীরের বিয়েটা একটা কমিউনিটি সেন্টারে হবে, তাই সব আত্মীয় স্বজনরাও সেখানে চলে আসেন। যদিও অধীর চায়নি ওদের বিয়ে বড় করে হোক, কিন্তু ওর তো কিছু করার ছিল না। তানহা আর ওর বাবা এবং বাকি সবার মতামত মেনে নিতে হয়েছে ওকে। সব থেকে বড় কথা, তানহার নাকি এমন ধুমধাম করে বড় করে সবাইকে জানিয়ে সুন্দর মতো সেজে বিয়ে করার ইচ্ছে ছিল, তাই তো অধীর আর কিছু বলতে পারেনি, মেনে নিয়েছে সব। যদিও আগে তুলে নিয়ে গিয়ে তানহার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিল, তাই পরের বার আর সে ভুল করতে চায়নি, তানহার ইচ্ছেকে মেনে নিয়েছে। এই একবারই তো বিয়ে করবে মেয়েটা, তাই মন মতো বিয়েটা করে নিক না হয়। তারপর ধুমধাম করে তানহার বিয়েটা হয়। তানহাকে বিদায় দেওয়ার সময় তানহার আব্বু আম্মু অনেক কান্না করেন। তানহার বড় আব্বু বড় আম্মুও কান্না করছেন। তারাও তো ছোটবেলা থেকে তানহাকে অনেক ভালোবাসতেন। এখন মেয়েটা সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, এতে সবার কষ্ট হচ্ছে। বাসর ঘরে বসে আছে তানহা। ওর ভেতরে অনেক ভয় কাজ করছে আজকে, আর ভাবছে অধীরের সাথে সারা জীবন কিভাবে কাটাবে। অধীর কি ওকে বুঝতে পারবে? অধীর কি ওকে ভালোবাসে, নাকি অধীরের এমন স্বভাব সারা জীবন থাকবে? যদি অধীর সারা জীবন ওর সাথে সাইকোর মতো ব্যবহার করে, তাহলে কি হবে? তানহা কি অধীরকে মেনে নিতে পারবে? সহ্য করতে পারবে অধীরের রাগ, অধীরের দেওয়া সব ব্যথা? সহ্য করতে পারবে অধীরের দেওয়া সব দুঃখ কষ্ট? যদি সব সহ্য করতে না পারে তানহা, তাহলেও কি করবে? অধীরকে ছেড়ে চলে যাবে? না না, ধুর, এ কি ভাবছি আমি? ওনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি ওনাকে ছেড়ে যাব কি করে? আর উনি তো আমাকে ছেড়ে যেতে দেবেই না, ওনার থেকে আমাকে দূরে যেতে দেবেনই না। সে আমি চাই আর না চাই, উনি তো আমাকে ভালোবাসেন, আমি ওনাকে আমার ভালোবাসা দিয়ে ভালো করে ফেলবো। তানহা এসব ভাবতে ভাবতেই অধীর রুমে প্রবেশ করে। রাত তখন 2টো বাজে। অধীর রুমে প্রবেশের সাথে তানহা মাথায় ঘোমটাটা টেনে একটু নড়ে চড়ে বসে। এভাবে কিছুক্ষণ বসে থাকে তানহা, কিন্তু ও অধীরের আর আসার শব্দ পায় না। তাই তানহা মাথার ঘোমটাটা সরিয়ে চারদিকে তাকায়, বুঝতে চেষ্টা করে অধীর কথায় আসে। তখন দেখতে পায় অধীর খাটের এক পাশে দাঁড়িয়ে আছে তানহা, অধীরের দিকে তাকায়, যে কিনা তানহার দিকে তাকিয়ে আছে। অধীরকে দেখে তানহা অনেক ভয় পেয়ে যায়। অধীরের শার্টে বিভিন্ন জায়গায় রক্তের দাগ লাগানো, চুলগুলো কেমন এলোমেলো, দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন কিছু একটা বড়সড় ঝড় হয়ে গেছে অধীরের সাথে। তানহা ভয় রেখে অস্থির হয়ে অধীরের কাছে যে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? আপনার শরীরে রক্ত কেন? কে মেরেছে আপনাকে? নাকি অ্যাক্সিডেন্ট করেছেন আপনি? কি হয়েছে বলুন না, দেখি কি হয়েছে। বলে অধীরের শার্ট খুলতে যায়। তানহা অস্থির হয়ে যাচ্ছে অধীরকে এমন অবস্থায় দেখে। তানহা অধীরের শার্ট খুলে দেয়। অধীর শুধু তাকিয়ে দেখতে থাকে তানহাকে। তানহা যে ওকে নিয়ে কতটা সিরিয়াস সেটাই অধীর বুঝতে পারে। শার্ট খুলে দেখে অধীরের শরীরে কোথাও কোনো ক্ষত নেই, তাই তানহা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর অবাক হয়ে অধীরকে জিজ্ঞাসা করে, আপনার তো কিছুই হয়নি, তাহলে এত রক্ত কেন আপনার শরীরে? আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আপনাকে নিয়ে। অধীর মুচকি হেসে শান্ত গলায় বলে, আমার কিছু হয়নি তো। তাহলে আপনার শার্টে এত রক্ত আসলো কোথা থেকে? অধীর কিছুক্ষণ নীরব থেকে বলে, আসলে রাস্তায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছিল, আর তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় রক্ত লেগে গেছে। অধীর যেন কিছু একটা লুকিয়ে যায় তানহার কাছে। ও যেটা বলেছে সেটা সত্যি না,
তা অধীরের মুখ দেখে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তানহা অধীরের দিকে তাকায় আর বোঝার চেষ্টা করে অধীর কি আসলে তাকে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। আবার ভাবে অধীর তো ওকে মিথ্যা বলবে না, মিথ্যা বলে অধীরের কি লাভ। হয়তো তানহা বেশি বেশি ভাবছে অধীরকে নিয়ে, তাই ওর এমন মনে হচ্ছে। তানহা আর কথা না বাড়িয়ে অধীরকে বলে, যান ফ্রেশ হয়ে আসুন, আপনার শরীর থেকে কেমন গন্ধ আসছে। অধীরও আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। 30 মিনিট সময় নিয়ে অধীর শাওয়ার করে বের হয় একটা ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার পরে। এসে দেখে তানহা ঘুমিয়ে পড়েছে। তানহাকে ঘুমতে দেখে অধীর মুচকি হেসে আর বলে, এই মেয়েটার বড় হলো না, আজ কিনা ওর বাসর রাত, কোথায় একটু স্বামীর জন্য অপেক্ষা করবে, একসাথে ঘুমাবে, তা না স্বামীকে রেখেই ঘুমিয়ে পড়েছে আজও। অধীর আর ডাকে না তানহাকে, শুধু ওর গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আজ ও অনেক টায়ার্ড, সারাদিন এবং রাতে অনেক ধকল গেছে ওর ওপর দিয়ে, তাই অধীর তাড়াতাড়ি শুয়ে পড়ে। জনি আর জিসান সারা ঘরে তাণ্ডব চালাচ্ছে। কখনো ঘরের জিনিসপত্র ভাঙছে তো কখনো ওদের লোকদের গুলি করে মারছে। সবাই অনেক ভয়ে আছে ওদের আচরণে, কখন কার প্রাণ চলে যায় বলা যায় না। প্রচণ্ড রেগে আছে দুই ভাই। রাগের একমাত্র কারণ হলো রায়ান। আজ রায়ান ওদের কিছু লোককে মেরে দিয়েছে আর দুজন হসপিটালে আছে, বাঁচবে কিনা সেটা বলা যাচ্ছে না। আজ ওদের কিছু লোক রায়ানের পিছু নিয়েছিল রায়ান কোথায় থাকে, ওর আসল পরিচয় কি সেটা জানার জন্য। জনি আর জিসান ওদের কিছু লোককে বলে দেয় রায়ানকে ফলো করতে, কিন্তু ওরা যে রায়ানকে ফলো করছে সেটা রায়ান বুঝতে পেরে যায়। কিন্তু এটা যে রায়ান বুঝতে পেরেছে সেটা ওই লোকগুলোকে বুঝতে দেয় না। কৌশলে ওই লোকদের একটা জায়গায় নিয়ে যায়, আর লোকগুলো বুঝতে না পেরে রায়ানের পিছু পিছু যায়, আর রায়ান সেখানে ওই লোকগুলোকে কৌশলে মেরে দেয়। আর সেখানে দেওয়ালে একটা ধমকি স্বরূপ কথা লিখে যায়। আর সেটা যখন জনিরা জানতে পারে তাতেই দুই ভাই রেগে যায় আর রাগ থেকে এই প্রচণ্ড তাণ্ডব চালাচ্ছে এবং নিজেদের লোকদের মারছে, অজস্র ভাষায় গালিগালাজ করছে। রাজ এসেছিল জনিদের সাথে দেখা করতে, কিন্তু এসে ওদের এমন কাণ্ড দেখে সে নিজেও ভয় পেয়ে যায়। ওর আর সাহস হয় না জনিদের সাথে দেখা করার, তাই ও দেখা না করে চলে যায় সেখান থেকে, কাল দেখা করবে বলে। সকাল 8টায় ঘুম ভাঙে তানহার। তখন ওর মনে পড়ে ও রাতে অধীরকে রেখেই ঘুমিয়ে পড়েছিল। এটা ভেবে বেচারি মাথায় হাত দেয়। কাল ওর বাসর রাত ছিল, আর বাসর রাত নিয়ে ওর কত স্বপ্ন না ছিল, আর ও কিনা বাসর রাতে বরকে রেখেই একা একা ঘুমিয়ে পড়ল। এটাও কি করলো, তাই ও নিজেকে বলে।